খেলাপি ঋণের চাপে করুণ দশায় ব্যাংক বহির্ভূত ২০টি আর্থিক প্রতিষ্ঠানের ৭টির খেলাপি ঋণের পরিমাণ ৯৫ থেকে প্রায় শতভাগ, আর ৫২ থেকে প্রায় ৮৩% বোঝা টানছে আরও ১৩টি আর্থিক প্রতিষ্ঠান। অনিয়মে জড়িত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মার্চ বা বন্ধ করার আগে ২০টি আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক, এসেছে জবাবও। শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। খেলাপি ঋণ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছে কোম্পানি আইনজীবী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে ব্যাংক বহির্ভূত ব্যাংকগুলোতেও খেলাপি ঋণের পরিমাণ, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লেনদেন বাড়ছে। এর পেছনে মূল কারণ কি হতে পারে? খেলাপি ঋণ বাড়ছে। জি, আমি আগেও কয়েকটা জায়গায় বলেছি যে আমাদের দেশে যে আ বি প্র প্রচলিত আইন আছে, আইনের আসলে সঠিক প্রয়োগটা হচ্ছে না। দ্য ল ইজ ভেরি মাচ দেয়ার। কিন্তু আমরা যখন এটাকে কমপ্লায়েন্স এর ব্যাপারে যাচ্ছি, আমরা এগুলাকে ইগনোর করে যাচ্ছি। এবং বিশেষ করে এই যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যারা আছে, তারা ব্যাংকের সাথে কম্পিটিশন এ বা প্রতিযোগিতায় যেতে গিয়ে তারা যেভাবে করে অনেক সময় তারা ডিপোজিট নিচ্ছে উইথআউট আ আ আমাদের অনেকের দেখা যাচ্ছে ট্যাক্স ফাইল নাই। তো উনারা দে মেক আপ সাম উনাদের নিজস্ব কিছু আ পলিসি ওনারা আইনের মতো করে চালিয়ে দিচ্ছে। ধরেন আ ট্যাক্স ফাইল থাকলে এক ধরনের রেট দিচ্ছে, না থাকলে আরেক ধরনের রেট দিচ্ছে। তো শুরুতেই যখন ডিপোজিট দিয়ে এটা শুরু হয়, when competing with banking institutions, তারপরে হয় কি সেম জিনিস উনারা করছেন উইথআউট ডিউ ডিলিজেন্স। উনারা যে লোন গুলো ডিসবার্স করে দিচ্ছেন এগুলো মেক্সিমামই হচ্ছে আ ওনাদের সাথে যারা সম্পৃক্ত ছিলেন বা ওনাদের সাথে যাদের একটু মোটামুটি সম্পর্ক ভালো, মানে আইনটাকে বাইপাস করে গিয়েই ওনারা এই ধরনের কাজগুলো করছেন। আ মেবি গুড ফেইথ হতে পারে, ব্যাড ফেইথ হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যেহেতু আইনের আ টোটাল যে কমপ্লায়েন্স টা ওইটাকে উনারা ফলো না করে উনারা যখন এগুলো করছেন, তখনই এই খেলাপি ঋণের পরিমাণটা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে। ব্যাংকিং সেক্টরেও আছে। তবে ব্যাংকিং সেক্টরে কিছুটা ডাইরেক্ট রেগুলেটরি বডির কারণে কিছুটা উনারা মেইনটেইন করতে হচ্ছে। বাট এই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো ওনারা আসলে আ যেভাবে এগুলো পরিচালিত হচ্ছে এগুলোর ব্যাপারে আরো কঠোর আ আ মনিটরিং দরকার এবং এগুলোকে আরো স্ট্রিমলাইন করে একটা আরো গাইডলাইনস দিয়ে এগুলোকে আরো রেজিমেন্টেশন এর ভিতরে আনা দরকার। কারণ এইসব ইনস্টিটিউশন মেক্সিমামই যেভাবে করে ঋণগুলো ওনারা ডিসবার্স করছেন, সেগুলোর মধ্যে কিন্তু আমাদের প্রচলিত আইনের অনেকগুলো কমপ্লায়েন্স ওনারা মানছেন না বা ওগুলোকে বাইপাস করে চলে যাচ্ছেন বা ওগুলোকে পেন্ডিং রেখে দিচ্ছেন। যেই কারণেই এই মানে কিছু আপনি বললেন যে অলমোস্ট শতভাগ কিছু জায়গায় আ ঋণ খেলাপির যে ইস্যুটা আছে এবং আরো দেখা যাচ্ছে যে এইসব প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত যারা উদ্যোক্তা আছেন বা ডাইরেক্টর আছেন, তারাও কোনো না কোনোভাবে আইন বহির্ভূতভাবেই বা অনৈতিকভাবেই এখান থেকে এইসব লোনের ব্যাপারে ওনারা ইনভলভ হয়ে যাচ্ছেন। কিছু তদন্তে এসছে, যেগুলো আমরা জানতে পেরেছি, হয়তো আরো আসবে। তো মূল বিষয়টা হচ্ছে আইন যা আছে এটাকে আসলে প্রয়োগ করতে হবে এবং প্রয়োগ করে এগুলোকে মনিটরিং এর মাধ্যমে দেখতে হবে যে আসলে ঠিকমতো আইনগুলো প্রয়োগ করা হচ্ছে কি হচ্ছে না। যেমনটা আপনি বলছিলেন যে এর পেছনে মূল কারণ আইনের ব্যত্যয় ঘটা। আইনের লোক আসলে এক্ষেত্রে কেমন ভূমিকা পালন করছে? আসলে যে আমি সবসময় বলি যে রেগুলেটরি বডি যারা তারা যদি এগুলাকে স্ট্রিক্ট মনিটরিং এর মধ্যে না রাখে এবং ওনারা যদি এগুলোর ব্যাপারে একটু উদাসীন হয়, যারা আমানতকারী তাদের পুরো ইনভেস্টমেন্টটা কিন্তু মানে 100% হুমকির সম্মুখীন হয়ে যায়। তো আমার মনে হয় যারা রেগুলেটরি বডি আছেন, যারা মনিটরিং বডি আছেন, তারা আরো ভিজিলেন্ট হওয়া দরকার এবং ওনাদের মধ্যেও আ এই ইন্টিগ্রিটিটা থাকা দরকার যেন এই ধরনের কর্মকান্ডগুলো বারবার না হয়। কারণ এগুলো কিন্তু রিপিটেড অ্যা অ অফেন্ডারই আমি বলতে পারি যে এগুলা বারবার হচ্ছে। এমন না একবার হয়েছে আর হয়নি। এই অফেন্স গুলো কিন্তু বারবার রিপিটেড হচ্ছে। যখন কোনো অপরাধ বারবার সংগঠিত হয় বা আবার রিপিট হয়, তখন ২ টা জিনিস। একটা হলো আমাদের যে সাইকোলজি, ইটস আ প্রবলেম বিকজ উই আর বিকামিং আ রিপিটেড অফেন্ডার একটা জিনিস। আমরা বারবার আইন ভঙ্গ করছি বা আইনের তোয়াক্কা করছি না এবং আরেকটা জিনিস প্রমাণ করে যে এইগুলো মনিটর করার জন্য আমাদের যে সংস্থাগুলো আছে, তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না।
তারা যদি তাদের দায়িত্ব ঠিক মতো পালন করতো তাহলে অনেক আগেই এগুলো লাগাম টানা যেত। দেখা যাচ্ছে আমি খুব সরাসরি বলি যে বিভিন্ন সময়ে যারা কোনো পজিশনে থাকছেন, এটা সরকারের হতে পারে বা এইসব সেক্টরে যারা প্রভাবশালী লোকজন থাকছেন, তারাই এই জিনিসটাকে ম্যানিপুলেট করেন এবং তারাই আইনের তোয়াক্কা না করে আইন বহির্ভূতভাবে বিভিন্ন সময় অনেক ডকুমেন্টেশন পেন্ডিং রেখে বা ওয়েটিং না করেই বা সঠিক আইনি পরামর্শ না নিয়ে ওনারা এই লোনগুলো ডিসবার্সমেন্টের জন্য চলে যান বা স্যাংশন করে দেন এবং ডিসবার্সমেন্টও করে দেন। যার কারণে ওই ডকুমেন্টেশন শক্ত না থাকার কারণেই এইগুলো খেলাপি ঋণে পরিণত হয় এবং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় যে সিকিউরিটি গুলো দেওয়া হচ্ছে ভেরি আনফরচুনেটলি কোলাটারাল গুলো যেগুলো দেওয়া হচ্ছে এগুলা এর সাথে ওই লোনের যে ভ্যালুয়েশন হয় এগুলোর কোনো সম্পর্কই থাকে না। মানে ভেরি ইনফ্লেটেড। তো এইসব জিনিস আসলে মনিটরিং না করলে আইনের উপর শুধু রিলাই করে থাকলে হবে না। আইন যখন থাকবে তার এক্সিকিউশন থাকতে হবে, তার মনিটরিং থাকতে হবে। এই সবকিছু মিলিয়ে যদি আমরা এটাকে লাগাম না ধরে থাকতে পারি, তাহলে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর সহ নন ফিনান্সিয়াল ব্যাংকিং ইনস্টিটিউশনস যেগুলো আছে সেগুলো কিন্তু মারাত্মক হুমকির সম্মুখীন হবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশে যারা আহ, ছোট আমানতকারী আছেন তাদের সকল বা সারা জীবনের পুঁজিটাই কিন্তু খুব রিস্কের মধ্যে পড়ে যাবে এবং আহ, যেমন আপনি বলছেন একটা মানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যদি 20টার মতো ইনস্টিটিউশনে যদি থাকে যে ওনাদের ইয়ে নেই, আহ, ঋণ খেলাপির ইয়েতে ওনারা পড়ে যাচ্ছেন বা ওনারা ডিফল্ট রেট ইজ 100%, ইট ইজ ভেরি অ্যালার্মিং। আমার মনে হয় ইট ইজ হাই টাইম যে আসলে এই টোটাল ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসা এবং স্ট্রিক্ট মনিটরিং সেল করে দেওয়া, যাতে আলাদা আলাদা করে ব্যাংকিং ইনস্টিটিউশন এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলোকে রেগুলেটরি বডি খুব ভালোভাবে এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারে এবং তাদের কর্মকাণ্ড তারা পর্যবেক্ষণ করতে পারে। দরকার হলে ইনিশিয়ালি এখন যে অবস্থা আছে এটার জন্য একটা স্পেশাল মনিটরিং টিম করে কেন ডিফল্ট হলো বা কিভাবে এগুলো রিকভার করা যায় সেজন্য তারা ব্যবস্থা নিতে পারে। মীর মোহাম্মদ হেলালুদ্দিন, আপনার কাছ থেকে জেনে নিতে চাই, ব্যাংক খাতের সংস্কার নিয়ে সরকারের অনেক রকম আলোচনা আমরা শুনতে পাই, কিন্তু এই খাতের সংস্কার নিয়ে আসলে সরকার কতটুকু তৎপর? আমি আবারও বলি, ধরেন এখন যে এটা গভর্নমেন্ট আছে এটা ইন্টারিম গভর্নমেন্ট এবং ওনাদের যে লোকবল চালানো দরকার দেশ পরিচালনার জন্য, সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেজারি বেঞ্চ বা আমরা উপদেষ্টা মন্ডলী যদি বলি তাদের সংখ্যা খুবই কম। তো তারা আসলে বারবার চেষ্টা করছেন হয়তো, কিন্তু first of all, lack of experience and lack of manpower. I think they're suffering from both. ওনারা যেভাবে মনিটরিং করা দরকার বা যেভাবে ইনভেস্টিগেশন করা দরকার এই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসে কিন্তু অনেক ধরনের বড় বড় আহ, আহ, দুর্নীতির কথা ঘটেছে, যেগুলো এখনো কিন্তু সার্ফেস আসে না, হয়তো ব্যাংকের গুলো আসছে। আমার মনে হয় ব্যাংকিং সেক্টরে যে ওনারা দৃষ্টি দিয়েছেন, যেভাবে করে এটাকে মনিটর করার চেষ্টা করছেন বা এগুলোর ব্যাপারে স্টেপ নিচ্ছেন, আমার মনে হয় ইকুয়ালি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলোর ব্যাপারেও ওনাদেরকে আরো ভিজিলেন্ট হওয়া দরকার এবং এগুলোর ব্যাপারে আরো উদ্যোগী হওয়া দরকার। কারণ আপনি জানেন বিভিন্ন সময়ে বাংলাদেশের যে এখনো আমাদের জাতিগতভাবে যে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার যেটাই বলি না কেন, আমরা এখনো মনে হয় যে এটা খুব অপ্রয়োজনীয় বা এগুলো আমরা অ্যাভয়েড করতে চাই। তো অ্যাভয়েড করতে গেলে যেটা হয়, আমাদের আমানত গুলো যে ছোটখাটো আমানত আছে এগুলো আমরা ব্যাংকে না রেখে এই ধরনের প্রতিষ্ঠানে রাখার চেষ্টা করি। এই শুরুটা এখান থেকেই হয় এবং এইগুলো যেহেতু রেগুলেটরি বডি খুব একটা মনিটর করছে না এবং অতীতেও করেনি, সেজন্য তারা এগুলো শুরু নিয়ে পরবর্তীতে এই আমানতকারীদের টাকাটাই তারা বাইরে বিনিয়োগ করছে। এবং আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে পরিমাণ ডিপোজিট থাকা দরকার ট্রেজারি ব্যাংকের সাথে, অতটুকু কিন্তু অনেকগুলো ম্যাক্সিমাম না থাকার কথা। দে হ্যাভ এক্সস্টেড। তো জনাব মীর এই মোহাম্মদ জিনিসগুলো হেলালুদ্দিন, আসলে আপনাকে স্ট্রিক্ট অসংখ্য মনিটরিং এর মধ্যে ধন্যবাদ ফেলা উচিত। আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। ঋণ খেলাপের বিষয় নিয়ে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে আইনজীবী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন।